মহেন্দ্র তার মায়ের ঘরে প্রবেশ করতে যাচ্ছে, তখন আশা তাড়াতাড়ি বের হয়ে এসে বলল, এখন ওখানে যেও না। মহেন্দ্র জিজ্ঞাসা করল, কেন? আশা বলল, ডাক্তার বলেছেন হঠাৎ মার মনে সুখের হোক দুঃখের হোক একটা কোনো আঘাত লাগলে বিপদ হতে পারে। মহেন্দ্র বলল, আমি একবার আস্তে আস্তে তার মাথার শিওরের কাছে গিয়ে দেখে আসি না, তিনি টের পাবেন না। আশা বলল, তিনি অতি অল্প শব্দেই চমকে উঠছেন, তুমি ঘরে ঢুকলেই তিনি টের পাবেন। মহেন্দ্র, তবে এখন তুমি কি করতে চাও? আশা, আগে বিহারী ঠাকুরপো এসে একবার দেখে যান, তিনি যেরূপ পরামর্শ দেবেন তাই করব। বলতে বলতে বিহারী এসে পড়ল। আশা তাকে ডেকে পাঠিয়েছিল। বিহারী, বোঠান ডেকেছ? মা ভালো আছেন তো? আশা বিহারীকে দেখে যেন নির্ভর পেল, বলল, তুমি যাওয়ার পর থেকে মা যেন আরো চঞ্চল হয়ে উঠেছেন। প্রথম দিন তোমাকে না দেখে আমাকে জিজ্ঞাসা করলেন বিহারী কোথায় গেল। আমি বললাম তিনি বিশেষ কাজে গেছেন, বৃহস্পতিবারের মধ্যে ফিরবার কথা আছে। তারপর থেকে তিনি থেকে থেকে চমকে উঠছেন, মুখে কিছুই বলেন না, কিন্তু ভিতরে ভিতরে যেন কার অপেক্ষা করছেন। কাল তোমার টেলিগ্রাম পেয়ে জানালাম আজ তুমি আসবে, শুনে তিনি আজ তোমার জন্য বিশেষ করে খাবার আয়োজন করতে বলেছেন। তুমি যা যা ভালোবাসো সমস্ত আনতে দিয়েছেন। সামনের বারান্দায় রাতবার আয়োজন করিয়েছেন, তিনি ঘর থেকে দেখিয়ে দেবেন। ডাক্তারের নিষেধ কিছুতেই শুনলেন না, আমাকে খানিকক্ষণ হলো ডেকে বলে দিলেন, বৌমা তুমি নিজের হাতে সমস্ত রাঁধবে, আমি আজ সামনে বসিয়ে বিহারীকে খাওয়াবো। শুনে বিহারীর চোখ ছলছল করে এলো। জিজ্ঞাসা করলো, মা 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 কোথায় আছেন? আশা বলল, তুমি একবার নিজে দেখবে এসো, আমার তো বোধ হয় ব্যামো আরো বেড়েছে। তখন বিহারী ঘরে প্রবেশ করল। মহেন্দ্র বাইরে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেল। আশা বাড়ির কর্তৃত্ব অনায়াসে গ্রহণ করেছে। সে মহেন্দ্রকে কেমন সহজে ঘরে ঢুকতে নিষেধ করল, না করল সংকোচ, না করল অভিমান। মহেন্দ্রের বল আজ কতখানি কমে গেছে। সে অপরাধী, সে বাইরে চুপ করে দাঁড়িয়ে রইল, মার ঘরেও ঢুকতে পারল না। তারপরে আরো আশ্চর্য এই যে বিহারীর সঙ্গে আশা কেমন অকুণ্ঠিতভাবে কথাবার্তা বলল, সমস্ত পরামর্শ তারই সঙ্গে। সেই আজ সংসারের একমাত্র রক্ষক, সকলের শরীর, তার গতিবিধি সর্বত্র, তার উপদেশেই সমস্ত চলছে। মহেন্দ্র কিছুদিনের জন্য যে জায়গাটি ছেড়ে চলে গেছে, ফিরে এসে দেখল সে জায়গা ঠিক আর তেমনটি নেই। বিহারী ঘরে ঢুকতেই রাজলক্ষ্মী তার করুণ চোখ তার মুখের দিকে রেখে বললেন, বিহারী ফিরেছিস? বিহারী বলল, হ্যাঁ মা, ফিরে এলাম। রাজলক্ষ্মী বললেন, তোর কাজ শেষ হয়ে গেছে বলে তার মুখের দিকে একাগ্র দৃষ্টিতে চাইলেন। বিহারী প্রফুল্ল মুখে, হ্যাঁ মা, কাজ সুসম্পন্ন হয়েছে, এখন আমার আর কোনো ভাবনা নেই বলে একবার বাইরের দিকে চাইল। রাজলক্ষ্মী, আজ বৌমা তোমার জন্য নিজের হাতে রাঁধবেন, আমি এখান থেকে দেখিয়ে দেব। ডাক্তার বারণ করে, কিন্তু আর বারণ কিসের জন্য বাছা, আমি কি একবার তোদের খাওয়া দেখে যাব না? বিহারী বলল, ডাক্তারের বারণ করবার তো কোনো হেতু দেখি না মা, তুমি না দেখিয়ে দিলে চলবে কেন? ছেলেবেলা থেকে তোমার হাতের রান্নাই আমরা ভালোবাসতে শিখেছি। মহেন্দ্র তো পশ্চিমের ডাল রুটি খেয়ে অরুচি ধরে গেছে, আজ সে তোমার মাছের ঝোল পেলে বেঁচে যাবে। আজ আমরা দুই ভাই ছেলেবেলাকার মতো রেশারেশি করে খাবো, তোমার বৌমা অন্নে কুলাতে পারলে হয়। যদিচ রাজলক্ষ্মী বুঝেছিলেন বিহারী মহেন্দ্রকে সঙ্গে করে এনেছে,
তবু তার নাম শুনতেই তার হৃদয় স্পন্দিত হয়ে নিঃশ্বাস ক্ষণকালের জন্য কঠিন হয়ে উঠল। সে ভাবটা কেটে গেলে বিহারী বলল, পশ্চিমে গিয়ে মহিন্দার শরীর অনেকটা ভালো হয়েছে। আজ পথের অনিয়মে সে একটু ম্লান আছে, স্নানাহার করলেই শুধরে উঠবে। রাজলক্ষ্মী তবু মহেন্দ্রের কথা কিছু বললেন না। তখন বিহারী বলল, মা, মহিন্দা বাইরেই দাঁড়িয়ে আছে, তুমি না ডাকলে সে তো আসতে পারছে না। রাজলক্ষ্মী কিছু না বলে দরজার দিকে চাইলেন। চাইতেই বিহারী ডাকল, মহিন্দা, এসো। মহেন্দ্র ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। পাছে হৃৎপিণ্ড হঠাৎ স্তব্ধ হয়ে যায়, এইভাবে রাজলক্ষ্মী মহেন্দ্রের মুখের দিকে তখনই চাইতে পারলেন না। চক্ষু অর্ধ নিমীলিত করলেন। মহেন্দ্র বিছানার দিকে দৃষ্টিপাত করে চমকে উঠল। তাকে কি যেন মারল। মহেন্দ্র মাতার পায়ের কাছে মাথা রেখে পা ধরে পড়ে রইল। বক্ষের স্পন্দনে রাজলক্ষ্মীর সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠল। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা ধীরে ধীরে বললেন, দিদি, দিদি, মহিনকে তুমি উঠতে পারো, নইলে উঠবে না। রাজলক্ষ্মী কষ্টে বাক্যস্ফোরণ করে বললেন, মহিন, হট। মহিনের নাম উচ্চারণ মাত্র অনেকদিন পরে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। সেই অশ্রু পড়ে তার হৃদয়ের বেদনা লঘু হয়ে এলো। তখন মহেন্দ্র উঠে মাটিতে হাঁটু গেড়ে খাটের উপর বুক দিয়ে তার মায়ের পাশে বসল। রাজলক্ষ্মী কষ্টে পাশ ফিরে দুই হাতে মহেন্দ্রের মাথা নিয়ে তার মস্তক আঘ্রাণ করলেন, তার ললাট চুম্বন করলেন। মহেন্দ্র রুদ্ধ কণ্ঠে বলল, মা, মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো। বক্ষ শান্ত হলে রাজলক্ষ্মী বললেন, ও কথা বলিস নে মহিন, আমি তোকে মাপ না করে কি বাঁচি? বৌমা, বৌমা কোথায় গেল? আশা পাশের ঘরে পথ্য তৈরি করছিল। অন্নপূর্ণা তাকে ডেকে আনলেন। তখন রাজলক্ষ্মী মহেন্দ্রকে ভূতল থেকে উঠে তার খাটে বসতে ইঙ্গিত করলেন। মহেন্দ্র খাটে বসলে রাজলক্ষ্মী মহেন্দ্রের পাশে স্থান নির্দেশ করে আশাকে বললেন, বৌমা, বৌমা, এইখানে তুমি বসো। আজ আমি একবার তোমাদের দুজনকে একত্রে বসিয়ে দেখব, তাহলে আমার সব দুঃখ ঘুচবে। বৌমা, আমার কাছে আর লজ্জা করো না, আর মহিনের পরেও মনের মধ্যে কোনো অভিমান না রেখে একবার ওইখানে বসো, আমার চোখ জোড়াও মা। তখন ঘোমটা মাথায় আসা লজ্জায় ধীরে ধীরে এসে কম্পিত পক্ষে মহেন্দ্রের পাশে গিয়ে বসল। রাজলক্ষ্মী সহস্তে আশার ডান হাত তুলে নিয়ে মহেন্দ্রের ডান হাতে রেখে চেপে ধরলেন। বললেন, হ্যাঁ, আমার এই মাকে তোর হাতে দিয়ে গেলাম মহিন। হ্যাঁ, আমার এই কথাটা মনে রাখিস। তুই এমন লক্ষ্মী আর কোথাও ভাবিনি। মেজ বউ, এসো, এদের একবার আশীর্বাদ করো। তোমার পুণ্যে এদের মঙ্গল হোক। অন্নপূর্ণা সামনে এসে দাঁড়াতেই উভয়ে চোখের জলে তাঁর পদধূলি গ্রহণ করল। অন্নপূর্ণা উভয়ের মস্তক চুম্বন করে বললেন, ভগবান তোমাদের কল্যাণ করুন। রাজলক্ষ্মী, বিহারী, এসো বাবা, মহিনকে তুমি একবার ক্ষমা করো। বিহারী তখনই মহেন্দ্রের সামনে এসে দাঁড়াতেই মহেন্দ্র উঠে দৃঢ় বাহু দ্বারা বিহারীকে বক্ষে টেনে কোলাকুলি করল। রাজলক্ষ্মী বললেন, মহিন, আমি তোকে এই আশীর্বাদ করি, শিশুকাল থেকে বিহারী তোর যেমন বন্ধু ছিল, চিরকাল তেমনি বন্ধু থাক। এর চেয়ে তো সৌভাগ্য আর কিচ্ছু হতে পারে না। এই বলে রাজলক্ষ্মী অত্যন্ত ক্লান্ত হয়ে নিস্তব্ধ হলেন। বিহারী একটা উত্তেজক ওষুধ তার মুখের কাছে এনে ধরতেই রাজলক্ষ্মী হাত সরিয়ে দিয়ে বললেন, আর ওষুধ না বাবা, এখন আমি ভগবানকে স্মরণ করি, তিনি আমাকে
আমার সমস্ত সংসার দাহের শেষ ওষুধ দেবেন। মহিন, তোরা একটুখানি বিশ্রাম কর গে। বৌমা, এবার রান্না ছড়িয়ে দাও। সন্ধ্যাবেলায় বিহারী এবং মহেন্দ্র রাজলক্ষ্মীর বিছানার সামনে নিচে পাত পেড়ে খেতে বসল। আশার উপর রাজলক্ষ্মী পরিবেশনের ভার দিয়েছিলেন। সে পরিবেশন করতে লাগল। মহেন্দ্রের বক্ষের মধ্যে অশ্রু উদ্বেলিত হয়ে উঠছিল। তার মুখে অন্ন উঠছিল না। রাজলক্ষ্মী তাকে বারবার বলতে লাগলেন, মহিন, তুই কিছুই খাচ্ছিস না কেন? ভালো করে খা, আমি দেখি। বিহারী বলল, জানোই তো মা, মহিন্দা চিরকাল ওই রকম, কিছুই খেতে পারে না। বোঠান, ওই ঘন্টটা আমাকে আরেকটু দিতে হবে, বড় চমৎকার হয়েছে। রাজলক্ষ্মী খুশি হয়ে ঈষৎ হেসে বললেন, আমি জানি বিহারী ওই ঘন্টটা ভালোবাসে। ওমা, ওইটুকু কি হবে, আরেকটু বেশি করে দাও। বিহারী বলল, তোমার এই বউটি বড় কৃপণ, হাত দিয়ে কিচ্ছু গলে না। রাজলক্ষ্মী হেসে বললেন, দেখো তো বৌমা, বিহারী তোমারই নুন খেয়ে তোমারই নিন্দে করছে। আশা বিহারীর পাতে একরাশ ঘন্ট দিয়ে গেল। বিহারী বলল, হায় হায়, ঘন্ট দিয়েই আমায় পেট ভরাবে দেখছি, আর ভালো ভালো জিনিস সমস্তই মহিন্দার পাতে পড়বে। আশা ফিসফিস করে বলে গেল, নিন্দকের মুখ কিছুতেই বন্ধ হয় না। বিহারী মৃদুস্বরে বলল, মিষ্টান্ন দিয়ে পরীক্ষা করে দেখো বন্ধ হয় কিনা। দুই বন্ধুর আহার হয়ে গেলে রাজলক্ষ্মী অত্যন্ত তৃপ্তি বোধ করলেন। বললেন, বৌমা, তুমি শীঘ্র খেয়ে এসো। রাজলক্ষ্মীর আদেশে আশা খেতে গেলে তিনি মহেন্দ্রকে বললেন, মহিন, তুই শুতে যা। মহেন বলল, এখনই শুতে যাব কেন? মহেন্দ্র রাত্রে মাতার সেবা করবে স্থির করেছিল। রাজলক্ষ্মী কোনো মতেই তা ঘটতে দিলেন না। বললেন, তুই শ্রান্ত আছিস মহিন, তুই শুতে যা। আশা আহার করে পাখা নিয়ে রাজলক্ষ্মী শিয়রের কাছে এসে বসবার উপক্রম করল। তিনি চুপি চুপি তাকে বললেন, বৌমা, মহেন্দ্রের বিছানা ঠিক হয়েছে কিনা দেখো গে, সে একলা আছে। আশা লজ্জায় মরে গিয়ে কোনো মতে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে কেবল বিহারী এবং অন্নপূর্ণা রইলেন। তখন রাজলক্ষ্মী বললেন, বিহারী, তোকে একটা কথা জিজ্ঞাসা করি, বিনোদিনীর কি হলো বলতে পারিস? সে এখন কোথায়? বিহারী বলল, বিনোদিনী কলকাতায় আছে। রাজলক্ষ্মী নীরব দৃষ্টিতে বিহারীকে প্রশ্ন করলেন। বিহারী তা বুঝল। বলল, বিনোদিনীর জন্য তুমি আর কিছুমাত্র ভয় করো না মা। রাজলক্ষ্মী বললেন, সে আমাকে অনেক দুঃখ দিয়েছে বিহারী, তবু তাকে আমি মনে মনে ভালোবাসি। বিহারী বলল, সেও তোমাকে মনে মনে ভালোবাসে মা। রাজলক্ষ্মী, আমারও তাই বোধ হয় বিহারী, দোষ গুণ সকলেরই আছে, কিন্তু সে আমাকে ভালোবাসত। এমন সেবা কেউ ছল করে করতে পারত না। বিহারী বলল, তোমার সেবা করবার জন্য সে ব্যাকুল হয়ে আছে। রাজলক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মহেন্দ্রা তো এখন শুতে গেছে, রাত্রে তাকে একবার আনলে কি ক্ষতি আছে? বিহারী বলল, মা, সে তো এই বাড়িরই বাইরের ঘরে লুকিয়ে বসে আছে, তাকে আজ সমস্ত দিন জল বিন্দু পর্যন্ত মুখে দেওয়াতে পারিনি। সে পণ করেছে, যতক্ষণ তুমি তাকে ডেকে না মাপ করবে ততক্ষণ সে জল স্পর্শ করবে না। রাজলক্ষ্মী ব্যস্ত হয়ে বললেন, সমস্ত দিন উপবাস করে আছে, আহা, তাকে ডাক, তাকে ডাক। বিনোদিনী ধীরে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করতেই তিনি বলে উঠলেন, ছি ছি বউ, তুমি করেছো কি? আজ সমস্ত দিন উপোস করে আছো? যাও যাও, আগে খেয়ে নাও, তারপরে কথা হবে। বিনোদিনী রাজলক্ষ্মীর পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, আগে তুমি পাপিষ্ঠাকে মাফ করো পিসিমা, তবে আমি খাবো। রাজলক্ষ্মী,
মাফ করেছি বাছা, মাফ করেছি। আমার এখন কারো উপর আর রাগ নেই। বিনোদিনীর ডান হাত ধরে তিনি বললেন, বউ, তোমা থেকে কারো মন্দ না হোক, তুমিও ভালো থাকো। বিনোদিনী, তোমার আশীর্বাদ মিথ্যা হবে না পিসিমা। আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমার থেকে এই সংসারের মন্দ হবে না। অন্নপূর্ণাকে বিনোদিনী ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে খেতে গেল। খেয়ে এলে পরে রাজলক্ষ্মী তার দিকে চেয়ে বললেন, বউ, এখন তবে তুমি চললে? বিনোদিনী, পিসিমা, আমি তোমার সেবা করব, ঈশ্বর সাক্ষী। আমার থেকে তুমি কোনো অনিষ্ট আশঙ্কা করো না। রাজলক্ষ্মী বিহারীর মুখের দিকে চাইলেন। বিহারী একটু চিন্তা করে বলল, বোঠান থাকুন মা, তাতে ক্ষতি হবে না। রাত্রে বিহারী, বিনোদিনী এবং অন্নপূর্ণা তিনজনে মিলে রাজলক্ষ্মী শুশ্রূষা করলেন। এদিকে আশা সমস্ত রাত্রি রাজলক্ষ্মীর ঘরে আসেনি বলে লজ্জায় অত্যন্ত প্রত্যুষে উঠেছে। মহেন্দ্রকে বিছানায় সুপ্ত অবস্থায় রেখে তাড়াতাড়ি মুখ ধুয়ে কাপড় ছেড়ে প্রস্তুত হয়ে এলো। তখনও অন্ধকার একেবারে যায়নি। রাজলক্ষ্মীর দ্বারের কাছে এসে যা দেখল তাতে আশা অবাক হয়ে গেল। ভাবল, এ কি স্বপ্ন? বিনোদিনী একটি স্পিরিট ল্যাম্প জেলে জল গরম করছে। বিহারী রাত্রে ঘুমোতে পারেনি, তার জন্য চা তৈরি হবে। আশাকে দেখে বিনোদিনী উঠে দাঁড়ালো, বলল, আজ আমি আমার সমস্ত অপরাধ নিয়ে তোমার আশ্রয় গ্রহণ করলাম। আর কেউ আমাকে দূর করতে পারবে না, কিন্তু তুমি যদি বলো যাও, তো আমাকে এখনই যেতে হবে। আশা কোনো উত্তর করতে পারল না। তার মন কি বলছে তাও সে যেন ভালো করে বুঝতে পারল না, অভিভূত হয়ে রইল। বিনোদিনী বলল, আমাকে কোনোদিন তুমি মাফ করতে পারবে না, সে চেষ্টাও করো না, কিন্তু আমাকে আর ভয় করো না। যে কদিন পিসিমা দরকার হবে সেই কটা দিন আমাকে একটুখানি কাজ করতে দাও, তারপরে আমি চলে যাব। কাল রাজলক্ষ্মী যখন আশার হাত নিয়ে মহেন্দ্রের হাতে দিলেন, তখন আশা তার মন থেকে সমস্ত অভিমান মুছে ফেলে সম্পূর্ণরূপে মহেন্দ্রের কাছে আত্মসমর্পণ করেছিল। আজ বিনোদিনীকে সামনে দেখে তার খণ্ডিত প্রেমের দাহ শান্তি মানল না। একে মহেন্দ্র একদিন ভালোবেসেছিল, একে এখনো হয়তো মনে মনে ভালোবাসে, একথা তার বুকের ভিতরে ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ পরেই মহেন্দ্র জেগে উঠবে, বিনোদিনীকে দেখবে, কি জানি কি চোখে দেখবে। কাল রাত্রে আশা তার সমস্ত সংসারকে নিষ্কণ্টক দেখেছিল, আজ প্রত্যুষে উঠেই দেখল কাঁটা গাছ তার দ্বারের প্রাঙ্গণেই। সংসারের সুখের স্থানই সবচেয়ে সংকীর্ণ। কোথাও তাকে সম্পূর্ণ নির্বিঘ্নে রাখবার অবকাশ নেই। হৃদয়ের ভার নিয়ে আশা রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করল এবং অত্যন্ত লজ্জার সঙ্গে বলল, মাসিমা, তুমি সমস্ত রাত বসে আছো, যাও শুতে যাও। অন্নপূর্ণা আশার মুখের দিকে একবার ভালো করে চেয়ে দেখলেন, তারপরে শুতে না গিয়ে আশাকে নিজের ঘরে নিয়ে গেলেন। বললেন, চুনি, যদি সুখী হতে চাস তবে সব কথা মনে রাখিস নে। অন্যকে দোষী করে যেটুকু সুখ, দোষ মনে রাখবার দুঃখ তার চেয়ে ঢের বেশি। আশা বলল, মাসিমা, আমি মনে কিছু পুষে রাখতে চাই না, আমি ভুলতেই চাই, কিন্তু ভুলতে দেয় না যে। অন্নপূর্ণা, আচ্ছা, তুই ঠিক বলেছিস। উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই শক্ত। তবু আমি তোকে একটা উপায় বলে দিচ্ছি। যেন ভুলেছিস এই ভাবটা অন্তত বাইরে প্রাণপণে রক্ষা করতে হবে। আগে বাইরে ভুলতে আরম্ভ করিস, তাহলে ভিতরেও ভুলবি। এ কথা মনে রাখিস চুনি। তুই যদি না ভুলিস তবে অন্য কেউ স্মরণ করিয়ে রাখবি। তুই নিজের ইচ্ছায় না পারিস, আমি তোকে আজ্ঞা করছি, তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন সে কখনো তোর কোনো অনিষ্ট করেনি এবং তার দ্বারা তোর অনিষ্টের কোনো আশঙ্কা নেই।
আশা নম্র মুখে বলল, কি করতে হবে বলো। অন্নপূর্ণা বললেন, বিনোদিনী এখন বিহারীর জন্য চা তৈরি করছে, তুই দুধ, চিনি, পেয়ালা সমস্ত নিয়ে যা, দুজনে মিলে কাজ কর। আশা আদেশ পালনের জন্য উঠল। অন্নপূর্ণা বললেন, এটা সহজ, কিন্তু আমার আর একটি কথা আছে, সেটা আরো শক্ত, সেইটা তোকে পালন করতেই হবে। মাঝে মাঝে মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর দেখা হবেই, তখন তোর মনে কি হবে তা আমি জানি। সে সময় তুই গোপন কটাক্ষেও মহেন্দ্রের ভাব কিংবা বিনোদিনীর ভাব দেখবার চেষ্টা মাত্র করিস নে। বুক ফেটে গেলেও তোকে অবিচলিত থাকতে হবে। মহেন্দ্র এটা জানবে যে তুই সন্দেহ করিস না, শোক করিস না, তোর মনে ভয় নেই, চিন্তা নেই। জোর ভাঙবার পূর্বে যেমন ছিল, জোর লেগে আবার ঠিক তেমনই হয়েছে। ভাঙনের দাগটুকুও মিলিয়ে গেছে। মহেন্দ্র কি আর কেউ তোর মুখ দেখে নিজেকে অপরাধী বলে মনে করবে না। চুনি, এ আমার অনুরোধ বা উপদেশ নয়, এ তোর মাসিমার আদেশ। আমি যখন কাশী চলে যাব, আমার এই কথাটি একদিনের জন্য ভুলিস নে। আশা চায়ের পেয়ালা প্রভৃতি নিয়ে বিনোদিনীর কাছে উপস্থিত হলো। বলল, জল কি গরম হয়েছে? আমি চায়ের দুধ এনেছি। বিনোদিনী আশ্চর্য হয়ে আশার মুখের দিকে চাইল। বলল, বিহারী ঠাকুরপো বারান্দায় বসে আছেন, তুমি চা তার কাছে পাঠিয়ে দাও, আমি ততক্ষণ পিসিমার জন্য মুখ ধোবার বন্দোবস্ত করে রাখি। তিনি বোধহয় এখনই উঠবেন। বিনোদিনী চা নিয়ে বিহারীর কাছে গেল না। বিহারী ভালোবাসা স্বীকার করে তাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার স্বেচ্ছামতে খাটাতে তার সংকোচ বোধ হতে লাগলো। অধিকার লাভের যে মর্যাদা আছে, সেই মর্যাদা রক্ষা করতে হলে অধিকার প্রয়োগকে সংযত করতে হয়। যতটা পাওয়া যায় ততটা নিয়ে টানাটানি করা কাঙালকেই শোভা পায়। ভোগকে খর্ব করলেই সম্পদের যথার্থ গৌরব। এখন বিহারী তাকে নিজে না ডাকলে কোনো একটা উপলক্ষ করে বিনোদিনী তার কাছে আর যেতে পারে না। বলতে বলতে মহেন্দ্র এসে উপস্থিত হলো। আশার বুকের ভিতরটা যদিও ধড়াস করে উঠল, তবু সে আপনাকে সংবরণ করে নিয়ে স্বাভাবিক স্বরে মহেন্দ্রকে বললে, তুমি এত ভোরে উঠলে যে? পাছে আলো লেগে তোমার ঘুম ভাঙে, তাই আমি জানালা দরজা সব বন্ধ করে এসেছি। বিনোদিনীর সামনেই আশাকে এরূপ সহজভাবে কথা বলতে শুনে মহেন্দ্রের বুকে একটা পাথর যেন নেমে গেল। সে আনন্দিত চিত্তে বলল, মা কেমন আছেন তাই দেখতে এসেছি। মা কি এখনো ঘুমোচ্ছেন? আশা বলল, হ্যাঁ, তিনি ঘুমাচ্ছেন। এখন তুমি যেও না, বিহারী ঠাকুরপো বলেছেন তিনি আজ অনেকটা ভালো আছেন। অনেকদিন পরে কাল তিনি সমস্ত রাত ভালো করে ঘুমিয়েছেন। মহেন্দ্র নিশ্চিন্ত হয়ে জিজ্ঞাসা করল, কাকিমা কোথায়? আশা তার ঘর দেখিয়ে দিল। আশার এই দৃঢ়তা ও সংযম দেখে বিনোদিনীও আশ্চর্য হয়ে গেল। মহেন্দ্র ডাকল, কাকিমা। অন্নপূর্ণা যদিও ভোরে স্নান করে নিয়ে এখন পূজায় বসবেন স্থির করেছিলেন, তবুও তিনি বললেন, আয় মহিন, আয়। মহেন্দ্র তাকে প্রণাম করে বলল, কাকিমা, আমি পাপিষ্ঠ, তোমাদের কাছে আসতে আমার লজ্জা করে। অন্নপূর্ণা বললেন, ছি ছি, ও কথা বলিস নে মহিন। ছেলে ধুলো নিয়ে ও মার কোলে এসে বসে। মহেন্দ্র, কিন্তু কিন্তু আমারে ধুলো কিছুতেই মুছবে না কাকিমা। অন্নপূর্ণা, তুই একবার ঝাড়লেই ঝরে যাবে। মহিন, ভালোই হয়েছে। নিজেকে ভালো বলে তোর অহংকার ছিল, নিজের পরে বিশ্বাস তোর বড় বেশি ছিল। পাপের ঝড়ে তোর সেই গর্বটুকুই ভেঙে দিয়েছে, আর কোনো অনিষ্ট করেনি। মহেন্দ্র, কাকিমা, এবার তোমাকে আর ছেড়ে দেব না। তুমি গিয়েই আমার এই দুর্গতি হয়েছে। অন্নপূর্ণা, আমি থেকে যে দুর্গতি ঠেকিয়ে রাখতাম
সে দুর্গতি একবার ঘটে যাওয়াই ভালো। এখন আর তোর আমাকে কোনো দরকার হবে না। দরজার কাছে আবার ডাক পড়ল, কাকিমা, আন্নিকে বসেছ নাকি? অন্নপূর্ণা বলল, না, তুই আয়। বিহারী ঘরে প্রবেশ করলো। এত সকালে মহেন্দ্রকে জাগ্রত দেখে বলল, মহিন্দা, আজ তোমার জীবনে এই বোধহয় প্রথম সূর্যোদয় দেখলে? মহেন্দ্র বলল, হ্যাঁ বিহারী, আজ আমার জীবনে প্রথম সূর্যোদয়। বিহারীর বোধহয় কাকিমার সঙ্গে কোনো পরামর্শ আছে, আমি যাই। বিহারী হেসে বলল, তোমাকে না হয় ক্যাবিনেটের মিনিস্টার করে নেওয়া গেল, তোমার কাছে আমি তো কখনো কিছু গোপন করিনি। যদি আপত্তি না করো আজও গোপন করব না। মহেন্দ্র, আমি আপত্তি করব? তবে আর দাবি করতে পারি না বটে। তুমি যদি আমার কাছে কিছু গোপন না করো তবে আমিও আমার প্রতি আবার শ্রদ্ধা করতে পারবো। আজকাল মহেন্দ্রের সম্মুখে সকল কথা অসংকোচে বলা কঠিন। বিহারীর মুখে বেঁধে এলো, তবু সে জোর করে বলল, বিনোদিনীকে বিবাহ করব, এমন একটা কথা উঠেছিল। কাকিমার সঙ্গে সেই সম্বন্ধে আমি কথাবার্তা শেষ করতে এসেছি। মহেন্দ্র একান্ত সংকুচিত হয়ে উঠল। অন্নপূর্ণা চকিত হয়ে বলে উঠলেন, এই আবার কি কথা বিহারী? মহেন্দ্র প্রবল শক্তি প্রয়োগ করে সংকোচ দূর করল, বলল, বিহারী, এ বিবাহের কোনো প্রয়োজন নেই। অন্নপূর্ণা বললেন, এই বিবাহের প্রস্তাবে কি বিনোদিনীর কোনো যোগ আছে? বিহারী বলল, কিছু মাত্র না। অন্নপূর্ণা বললেন, সে কি এতে রাজি হবে? মহেন্দ্র বলে উঠল, বিনোদিনী কেন রাজি হবে না কাকিমা? আমি জানি সে একমনে বিহারীকে ভক্তি করে। এমন আশ্রয় সে কি ইচ্ছে করে ছেড়ে দিতে পারে? বিহারী বলল, মহিন্দা, আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করেছি, সে লজ্জার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। শুনে মহেন্দ্র চুপ করে রইল। ভালোই মন্দই 2-3 দিন রাজলক্ষ্মীর কেটে গেল। একদিন প্রাতে তার মুখ বেশ প্রসন্ন ও বেদনা সমস্ত হ্রাস হলো। সেদিন তিনি মহেন্দ্রকে ডেকে বললেন, আর আমার বেশিক্ষণ সময় নেই, কিন্তু আমি বড় সুখে মরলাম মহিন, আমার কোনো দুঃখ নেই। তুই যখন ছোট ছিলি তখন তখন তোকে নিয়ে আমার যে আনন্দ ছিল, আজ সেই আনন্দে আমার বুক ভরে উঠেছে। তুই আমার কোলের ছেলে, আমার বুকের ধন, তোর সমস্ত বালাই নিয়ে আমি চলে যাচ্ছি, এই আমার বড় সুখ। বলে রাজলক্ষ্মী মহেন্দ্রের মুখে গায়ে হাত বোলাতে লাগলেন। মহেন্দ্রের রোদন বাধা না মেনে উচ্ছ্বসিত হতে লাগলো। রাজলক্ষ্মী বললেন, কাঁদিস নে মহিন, লক্ষ্মী ঘরে রইল, বৌমাকে আমার চাবিটা দিস। সমস্তই আমি গুছিয়ে রেখেছি, তোদের ঘরকন্যার জিনিসের কোনো অভাব হবে না। আর একটা কথা আমি বলি মহিন, আমার মৃত্যুর পূর্বে কাকেও জানাসনি আমার বাক্সে 2000 টাকার নোট আছে, তা আমি বিনোদিনীকে দিলাম। সে বিধবা, একাকিনী, এর সুদ থেকে তার বেশ চলে যাবে। কিন্তু মহিন, তাকে তোদের সংসারের ভিতরে রাখিস নে, তোর প্রতি আমার এই অনুরোধ রইল। বিহারীকে ডেকে রাজলক্ষ্মী বললেন, বাবা বিহারী, কাল মহিন বলছিল তুই গরিব ভদ্রলোকদের চিকিৎসার জন্য একটি বাগান করেছিস। ভগবান তোকে দীর্ঘজীবী করে গরিবের হিত করুন। আমার বিবাহের সময় আমার শ্বশুর আমাকে একখানি গ্রাম যৌতুক করেছিলেন, সেই গ্রামখানি আমি তোকে দিলাম, তোর গরিবদের কাজে লাগাস, তাতে আমার শ্বশুরের পুণ্য হবে। রাজলক্ষ্মীর মৃত্যু হলে পর শ্রাদ্ধ শেষে মহেন্দ্র বলল, ভাই বিহারী, আমি ডাক্তারি জানি, তুমি যে কাজ আরম্ভ করেছ আমাকেও তার মধ্যে নাও। চুনি যেরূপ গৃহিণী হয়েছে সেও তোমার অনেক সহায়তা করতে পারবে। আমরা সকলেই সেইখানেই থাকব। বিহারী বলল, মহিন্দা,
ভালো করে ভেবে দেখো, এ কাজ কি বরাবর তোমার ভালো লাগবে? বৈরাগ্যের ক্ষণিক উচ্ছ্বাসের মুখে একটা স্থায়ী ভাব গ্রহণ করে বসো না। মহেন্দ্র বলল, বিহারী, তুমিও ভেবে দেখো, যে জীবন আমি গঠন করেছি তাকে নিয়ে আলস্য ভরে আর উপভোগ করবার জো নেই। কর্মের দ্বারা তাকে যদি টেনে নিয়ে না চলি, তবে কোনোদিন সে আমাকে টেনে অবসাদের মধ্যে ফেলবে। তোমার কর্মের মধ্যে আমাকে স্থান দিতেই হবে। সেই কথাই স্থির হয়ে গেল। অন্নপূর্ণা ও বিহারী বসে শান্ত বিষাদের সঙ্গে সেকালের কথা আলোচনা করছিলেন। তাদের পরস্পরের বিদায়ের সময় কাছে আসছে। বিনোদিনী দ্বারের কাছে এসে বলল, কাকিমা, আমি কি একটু এখানে বসতে পারি? অন্নপূর্ণা বললেন, এসো এসো বাছা, বসো। বিনোদিনী এসে বসলে তার সঙ্গে দুই চারটি কথা কয়ে বিছানা তুলবার উপলক্ষ করে অন্নপূর্ণা বারান্দায় গেলেন। বিনোদিনী বিহারীকে বলল, এখন আমার প্রতি তোমার যা আদেশ তা বলো। বিহারী বলল, বোঠান, তুমিই বলো, তুমি কি করতে চাও? বিনোদিনী বলল, শুনলাম গরিবদের চিকিৎসার জন্য গঙ্গার ধারে তুমি একখানি বাগান নিয়েছ। আমি সেখানে তোমার কোনো কাজ একটা করতে চাই, কিছু না হয়তো আমি রেঁধে দিতে পারি। বিহারী বলল, বোঠান, আমি অনেক ভেবেছি, নানান হাঙ্গামে আমাদের জীবনের জালে অনেক জট পড়ে গেছে। এখন নিভৃতে বসে বসে তারই একটি একটি গ্রন্থি মোচন করবার দিন এসেছে। আগে সমস্ত পরিষ্কার করে নিতে হবে। এখন হৃদয়ে যা চায় তাকে আর প্রশ্রয় দিতে সাহস হয় না। এ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু সহ্য করেছি, তার সমস্ত আবর্তন, সমস্ত আন্দোলন শান্ত করতে না পারলে জীবনের সমাপ্তির জন্য প্রস্তুত হতে পারবো না। যদি সমস্ত অতীত কাল অনুকূল হতো, তবে সংসারে একমাত্র তোমার দ্বারাই আমার জীবন সম্পূর্ণ হতে পারত। এখন তোমা হতে আমাকে বঞ্চিত হতেই হবে। এখন আর সুখের জন্য চেষ্টা বৃথা। এখন কেবল আস্তে আস্তে সমস্ত ভাঙচুর সেরে নিতে হবে। এই সময় অন্নপূর্ণা ঘরে ঢুকতেই বিনোদিনী বলল, মা, মা, আমাকে তোমার পায়ে স্থান দিতে হবে। পাপিষ্ঠ বলে আমাকে তুমি ঠেলো না। অন্নপূর্ণা বললেন, মা, চলো, আমার সঙ্গেই চলো। অন্নপূর্ণা ও বিনোদিনীর কাশিতে যাবার দিন কোন সুযোগে বিহারী বিরলে বিনোদিনীর সঙ্গে দেখা করল। বলল, বোঠান, তোমার একটা কিছু চিহ্ন আমি কাছে রাখতে চাই। বিনোদিনী বলল, আমার এমন কি আছে যা চিহ্নের মতো কাছে রাখতে পারো? বিহারী লজ্জা ও সংকোচের সঙ্গে বলল, ইংরেজের একটা প্রথা আছে, প্রিয়জনের একগুচ্ছ চুল স্মরণের জন্য রেখে দেয়। যদি তুমি। বিনোদিনী, ছি ছি, কি ঘৃণা! আমার চুল নিয়ে কি করবে? সেই অসুচি মৃত বস্তু আমার এমন কিছুই নেই যা আমি তোমাকে দিতে পারি। আমি হতভাগিনী, তোমার কাজে থাকতে পারবো না। আমি এমন কিছু দিতে চাই যা আমার হয়ে তোমার কাজ করবে। বলো, তুমি নেবে? বিহারী বলল, নেব। তখন বিনোদিনী তার অঞ্চলের প্রান্ত খুলে 1000 টাকার দুখানি নোট বিহারীর হাতে দিল। বিহারী সুগভীর আবেগের সঙ্গে স্থির দৃষ্টিতে বিনোদিনীর মুখের দিকে চেয়ে রইল। খানিক বাদে বিহারী বলল, আমি কি তোমাকে কিছু দিতে পারবো না? বিনোদিনী বলল, তোমার চিহ্ন আমার কাছে আছে, তা আমার অঙ্গের ভূষণ, তা কেউ কাটতে পারবে না। আমার আর কিছু দরকার নেই। বলে সে নিজের হাতে সেই কাটার দাগ দেখালো। বিহারী আশ্চর্য হয়ে রইল। বিনোদিনী বলল,
তুমি জানো না এ তোমারই আঘাত, এবং এ আঘাত তোমারই উপযুক্ত। এ এখন তুমিও ফেরাতে পারো না। মাসিমার উপদেশ সত্ত্বেও আশা বিনোদিনীর সম্বন্ধে মনকে নিষ্কণ্টক করতে পারেনি। রাজলক্ষ্মীর সেবায় দুজনে একত্রে কাজ করেছে, কিন্তু আশা যখনই বিনোদিনীকে দেখেছে তখনই তার বুকের মধ্যে ব্যথা লেগেছে। মুখ দিয়ে সহজে কথা বের হয়নি, কিন্তু হাসবার চেষ্টা তাকে পীড়ন করেছে। বিনোদিনীর নিকট থেকে সামান্য কোনো সেবা গ্রহণ করতেও তার সমস্ত চিত্ত বিমুখ হয়েছে। বিনোদিনীর সাজা পান অনেক সময় শিষ্টতার খাতিরে তাকে গ্রহণ করতে হয়েছে, কিন্তু আড়ালে তা ফেলে দিয়েছে। কিন্তু আজ যখন বিদায়কাল উপস্থিত হলো, মাসিমা সংসার হতে দ্বিতীয়বার চলে যাচ্ছেন বলে আশার হৃদয় যখন অশ্রুজলে আর্দ্র হয়ে গেল, তখন সেই সঙ্গে বিনোদিনীর প্রতি তার করুণার উদয় হলো। যে একেবারে চলে যাচ্ছে তাকে মাপ করতে পারে না এমন কঠিন মন অল্পই আছে। আশা জানত বিনোদিনীকে মহেন্দ্র ভালোবাসে। মহেন্দ্রকে ভালো না বাসবেই বা কেন? মহেন্দ্রকে ভালোবাসা যে কিরূপ অনিবার্য আশা তার নিজের হৃদয়ের ভিতর থেকেই জানে। নিজের ভালোবাসার সেই বেদনায় বিনোদিনীর প্রতি আজ তার বড় দয়া হলো। বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে। তার যে দুর্বিষহ দুঃখ, তা আশা অতি বড় শত্রুর জন্য কামনা করতে পারে না। মনে করে তার চোখে জল এলো। এককালে সে বিনোদিনীকে ভালোবেসেছিল, সেই ভালোবাসা তাকে স্পর্শ করল। সে ধীরে ধীরে বিনোদিনীর কাছে এসে অত্যন্ত করুণার সঙ্গে, স্নেহের সঙ্গে, বিষাদের সঙ্গে মৃদুস্বরে বলল, দিদি, তুমি চললে? বিনোদিনী আশার চিবুক ধরে বলল, হ্যাঁ বোন, আমার যাবার সময় এসেছে। একসময় তুমি আমাকে ভালোবেসেছিলে, এখন সুখের দিনে সেই ভালোবাসার একটুখানি আমার জন্য রেখো ভাই, আর সব ভুলে যেও। মহেন্দ্র এসে প্রণাম করে বলল, বোঠান, মাপ করো। তার চোখের প্রান্তে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিনোদিনী বলল, তুমিও মাপ করো ঠাকুরপো, ভগবান তোমাদের চির সুখী করুন। কেমন লাগছে বন্ধুরা আমার এই গল্প পাঠ? বিশেষ করে সাধু ভাষায় রচিত এই ক্লাসিক উপন্যাসগুলি আমি চলিত ভাষায় করে আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, গল্পগুলো অনেক অনেক বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।